ওগো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমাকে ঠিক করে বলো না গো। কি বলবো গিন্নি, ভেতরটা কেমন যেন হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। তোমাকে ছেড়ে যে আমি ডাক্তার ডাকতে বের হব সেই ভরসাও পাচ্ছি না। এখন যদি এই সময় কেউ থাকতো তাহলে যে খুবই ভালো হতো। এই বৃষ্টির সময় তোমাকে ডাক্তার ডাকতে যেতে হবে না গিন্নি, না হলে তোমারও ভিজে শরীর খারাপ করবে। আজকে রাতটা কাটাতে দাও, আমি ঠিক সুস্থ হয়ে যাব। না না, তোমাকে এভাবে রাতের বেলায় অসুস্থ শরীরে ফেলে রাখা ঠিক হবে না। তুমি বরং একটুক্ষণ অপেক্ষা করো। আমি বরং একবার বুড়িমার সাথে দেখা করে আসি। উনি হয়তো কিছু ওষুধ দিতে পারবেন। বুড়িমার ওষুধ খেলে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব, কিন্তু তোমাকে যেতে দিতে মন চাইছে না এই বৃষ্টির মধ্যে। না গেলেও তো কোনো উপায় নেই, আমাকে যে যেতেই হবে। তুমি কিন্তু খাট থেকে নামবে না। আমি এই যাব আর এই আসব। বুড়িমা, বাড়িতে আছেন? একবার দয়া করে বেরিয়ে আসুন না, আমার খুব জরুরি দরকার ছিল। এ কি বৌমা, তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো? কি হয়েছে তোমার? বুড়িমা, আপনার ছেলের খুব শরীর খারাপ। সকাল থেকে জ্বর আর ছাড়ছে না। আপনার কাছে কিছু ওষুধ থাকলে দিন না। সে কি বৌমা, তাহলে তো আমাকে এক্ষুনি ওখানে যেতে হয়। চলো চলো। বাবা সুরেশ, কি হচ্ছে তোমার? প্রচণ্ড জ্বর, গা হাত পা খুব ব্যথা করছে। আপনি কিছু একটা ওষুধের ব্যবস্থা করুন। আপনার ওষুধ খেয়ে আমি আগেও অনেকবার সেরে উঠেছি। ও, ভয়ের কিছু নেই বৌমা। এই আবহাওয়ার জন্য তার উপরে জলে ভিজে শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি এই ওষুধটা দিয়ে যাচ্ছি, তুমি ওকে রাতের বেলা খাইয়ে দিও, কেমন? বুড়িমা, ও সুস্থ হয়ে যাবে তো? কোনো চিন্তা করো না, কালকে সকাল বেলাতেই দেখবে একদম সুস্থ হয়ে গেছে। কই মা, কোথায় গেলে তোমরা? আমি এসেছি গো। বাবা, তুমি তুমি এসেছো? আমার যে কি আনন্দ হচ্ছে। বাবা, আমার জন্য তুমি কি এনেছো? এনেছি এনেছি, তোমাদের জন্য নতুন জামা এনেছি। এই বোন, বাবা তো এইমাত্র এলো, এখন থেকেই তুই এসব শুরু করে দিলি? বাবা, তুমি ঘরে এসো, অনেক দূর থেকে এসেছো, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ হ্যাঁ মা, ঠিকই বলেছিস, খুব খিদে পেয়েছে। কিছু একটা ব্যবস্থা কর না মা। তুমি হাত মুখ ধোও বাবা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। উম আহা মা, তোর হাতের রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়েছে। বাইরে থাকলে তোর হাতের রান্না খেতে খুব মন চায় রে। সত্যি, আমাদেরও তোমার জন্য খুব মন খারাপ করে বাবা। তোর ঠাকুমাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে সে? কোথায় আবার যাবে বাবা? ঠাকুমা কি ঘরে থাকবে? সে অন্য লোকের বাড়িতে কাজ করতে গেছে। আমি কতবার করে বারণ করেছি, বলেছি আমরা দুজন কাজে যাচ্ছি, কিন্তু সে কথা ঠাকুরমা শুনবেই না। আসলে বয়সটা তো অনেকটা হলো, তাই ভয় হয়। তো ঠাকুমা আজকে এলে একটু বোঝাতে হবে ভালো করে। বাবা, আমার জন্য কি জামা এনেছো তুমি? বুঝতে পারছি রে মা, আমি খেয়ে নি, তারপর তোদের জন্য কি কি এনেছি সেটা আমি দেখাচ্ছি। এভাবে ফুটপাতে বসে জিনিসপত্র ফেরি করবার কোনো মানে হয় না। আমি বরং একটু বাজারের দিকে যাই। ও, মরে গেলাম, আমাকে কেউ বাঁচাও, আমি মরে গেলাম, খুব খুব লেগেছে আমার, দয়া করে কেউ আমাকে বাঁচাও। আরে ছেলেটাকে গাড়িতে ধাক্কা মেরে দিয়ে চলে গেল, কি বাজে ড্রাইভার রে বাবা। আরে ওর হাত পা কেটেছে, রক্ত বেরোচ্ছে, চলো চলো ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ছেলেটাকে হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে হিতে বিপরীত হবে। কই ভাই সুরেশ, কেমন আছিস রে ভাই তুই? কোথায় তোমরা সব? আরে শ্যামল দা যে, তা তুমি কবে এলে? কালকে তো তোমাদের বাড়িতে গেলাম, তোমাকে তো দেখতে পেলাম না।
না না, আজকে সকালেই আমি এসেছি গো বৌদি। মায়ের মুখে শুনলাম সুরেশের শরীরটা একটু খারাপ, তাই জন্য সুরেশকে দেখতে এলাম। তুমি ঘরে এসো দাদা, ও শুয়ে আছে। আরে সুরেশ, কেমন আছিস তুই এখন? শরীর এখন কেমন লাগছে? এখন আগের থেকে অনেকটা সুস্থ। বুড়িমা না থাকলে হয়তো আমি উঠতে পারতাম না। তুই তো জানিস, মা অনেক দিন থেকেই আয়ুর্বেদিক ওষুধ করেন। সেই ওষুধ আমরা তো ছোট থেকেই খেয়েছি। আমি এখনো খাই ভাই। ওষুধের দিক থেকে আমরা বুড়িমাকে বেশি বিশ্বাস করি। বুড়িমার ওষুধ মানে আমি সুস্থ হবই হব। তা তুই কবে এলি? আমি আজকে এসেছি। এসেই মায়ের মুখে তোর কথা শুনে দেখতে চলে এলাম। আসলে আমার বন্ধু বলতে তো তুই একজন। এই কয়েক মাস বাদ কাজ থেকে ফিরে মনে হয় যে বন্ধুদের সাথে একটু আড্ডা না দিলে হয় না। তা যা বলেছিস ভাই, ছোটবেলার দিনগুলো কত সুন্দর ছিল বল। আর এখন তোর দুটো মেয়ে বড় বড় হয়ে গেল। হ্যাঁ রে ভাই, ওদের জন্যই তো সব কিছু করা। ওদের বিয়ে দিতে হবে, এটাই এখন আমার দায়িত্ব। তা মেয়ের জন্য কি কোনো পাত্র দেখেছিস? এখনো পর্যন্ত কোনো পাত্র দেখিনি, তবে তোকেও বলে রাখছি, তোর সন্ধানে যদি কেউ থাকে তাহলে আমাকে বলিস, কেমন? ঠিক আছে রে, আমি অবশ্যই বলবো। পায়েল এবং দোয়েল তো আমারও মেয়ের মতো। ঠিক আছে সুরেশ, তুই বরং একটু সুস্থ হয়ে নে। বিকেলের দিকে আমি না হয় আবার আসবো, কেমন? সে কি শ্যামলদা, তুমি এতদিন বাদে আমাদের বাড়িতে এলে, কিছু খেয়ে যাও। হবে হবে, সব হবে। পরে না হয় একদিন খেয়ে যাব। হ্যাঁ, এখন চলি। কই রে পায়েল, দোয়েল, কোথায় তোরা? তাড়াতাড়ি আয় মা, বাইরে আয়। একটা বড় অঘটন ঘটে গেছে যে। কি হলো ঠাকুমা, তুমি এরকম করছো কেন? কি হয়েছে? কোনো খারাপ কিছু কি ঘটে গেছে? হ্যাঁ রে মা, তোর ওই বন্ধু নিতিনের একটা পথ দুর্ঘটনা ঘটেছে। সে কি ঠাকুমা, তুমি কোথায় শুনলে এ কথা? আমি রাস্তা দিয়ে আসছিলাম, এমন সময় পাশের শহরের একটা লোককে দেখলাম এখানে এসেছে। আমি জিজ্ঞাসা করাতে নিতিনের ব্যাপারে বলল। কি বললো ঠাকুমা? নিতিন এখন কেমন আছে? তারা বলল নিতিনকে তারা হাসপাতালে ভর্তি করেছে। হাত পা কেটে গেছে, রক্তপাত হয়েছে। খারাপ কিছু হয়নি তো বুড়িমা? উনি তো সেরকম কিছু বললেন না। এখন একবার তোর বাবাকে পাঠাতে হবে। যদি সেরকম দেখি, ছেলেটাকে আমাদের ঘরে নিয়ে চলে আসবে। ছেলেটার তো কেউ নেই, কে দেখবে বল দেখি? হ্যাঁ ঠাকুমা, তুমি বাবাকে একবার বলে দিও যাতে বাবা গিয়ে নিতিনকে একবার দেখে আসে। ঠিক আছে মা, তোর বাবা কোথায় গেল? বাবা তো সুরেশ কাকার সঙ্গে দেখা করতে গেছে। আচ্ছা, তোর বাবা আসুক, আমি বলে দিচ্ছি। আয় বাবা, তুই এইমাত্র এলি? এইদিকে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেন, আবার কি হলো? কারোর কিছু হলো নাকি? পায়েল দোয়েল কোথায়? ওরা ঘরে আছে, রান্না বান্না করছে। শোন না, তুই নিতিনকে চিনিস তো? হ্যাঁ, চিনবো না কেন? কেন, তার কিছু হলো নাকি? নিতিন আজকে শহরে গিয়ে গাড়ির ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রে। সে কি কথা? এ যে অত্যন্ত খারাপ খবর। তুমি কোথা থেকে জানলে? আমাকে শহরের একটা লোক এসে বলে গেছে। তুই এক কাজ করবি বাবা, তুই একবার হাসপাতালে গিয়ে নিতিনকে দেখে আসবি। সে তো অবশ্যই, দেখে তো আসতেই হবে। ছেলেটার তিন কুলে কেউ নেই। হ্যাঁ রে বাবা, যদি সেরকম দেখিস তাহলে ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। ঠিক আছে মা, তুমি তাহলে আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও। আমি খেয়ে দিয়ে হাসপাতালে চলে যাই। আরে নিতিন, কি করে হলো এসব? কাকা, আপনি এখানে? হ্যাঁ, তোমার কথা শুনে আর থাকতে পারলাম না। ওদিকে পায়েল মন খারাপ করে বসে আছে। তুমি কি রাস্তা দেখে পারাপার হওনি? আসলে গাড়িটা যে অত জোরে আসবে সেটা আমি ভাবতে পারিনি।
নিজের খেয়ালবশত রাস্তা পারাপার করতে গেছি আর এই অবস্থা হয়েছে। আমি তো হাসপাতালের সাথে কথা বললাম, তোমাকে তো এক্ষুনি ছুটি দেবে। তুমি আমার সাথে চলো, তোমার ঠাকুমা বারবার বলছেন তোমাকে নিয়ে আমাদের ঘরে যেতে। আমি এই কথাটাই সেই থেকে ভাবছিলাম যে আমি কি করে একা বাড়ি যাব। দুজন ভদ্রলোক আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে যান। সত্যি আমি খুব চিন্তায় ছিলাম। তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার ঠাকুমা আর পায়েল আছে তো, ওরা তোমাকে ঠিক সুস্থ করে দেবে। তা তুমি কিসের কাজ করো বাবা? আমি ফেরিওয়ালার কাজ করি। না না, তোমার মতো একজন জোয়ান ছেলের পক্ষে এইসব কাজ ঠিক না। তুমি ঠিক হয়ে নাও, আমি তোমাকে কারখানায় কাজে ঢুকিয়ে দেব। ভালো করে মন দিয়ে কাজ করবে, তাহলে দেখবে ভালোভাবে উন্নতি করতে পারছো। ঠিক আছে কাকা, আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, এখন চলো, তোমাকে নিয়ে বাড়ি যাই। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, তোমার কিছু খেতে হবে তো। ঠিক আছে মা, তোমরা ভালোভাবে থাকো। আমি নিতিনকে নিয়ে কাজে চললাম। এখানে থেকে ওর কাজ হবে না, ও আমার সাথে কাজে চলুক, ওর জীবন একদম পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ বাবা, ভালো করে মন দিয়ে কাজ করিস আর তাড়াতাড়ি কাজ করে ফিরে আসিস, না হলে পায়েলের আবার তোর জন্য মন খারাপ হবে। ঠাকুমা, তুমি যে কি বলো না। ঠিক আছে মা, তোমরা তাহলে থাকো, আমরা এলাম কেমন। আবার কমাস বাদে কাজ করে যে ফিরবে কে জানে। দুঃখ করো না ঠাকুরমা, বাবাকে তো কাজ করতে যেতেই হবে। আমরা তো আছি ঠাকুমা তোমাকে দেখবার জন্য। হ্যাঁ মায়েরা, তোরাই তো আমার জীবন। তোদেরকে ছাড়া আমি থাকবো কি করে বল দেখি। আচ্ছা মা, তোরা ঘরে থাক, আমাকেও তো এবার কাজে বেরোতে হবে। ঠাকুমা, একটা কথা বলি তোমাকে, তোমার তো বয়স হচ্ছে, এবার তুমি আর কাজে না গেলেই নয়। আমি কাজে না গেলে সংসার চলবে কি করে? বাবা তো কাজ করে টাকা পাঠায় ঠাকুমা, আর একান্তে যদি তোমার কোনো কাজ থাকে সেগুলো আমরা করে দিয়ে আসছি। তোমার এই বয়সে খাটাখাটনির কোনো প্রয়োজন নেই। আমি যতদিন কাজ করতে পারি করি না, তারপর তো তোরা আছিস আমার সেবা করার জন্য। আচ্ছা মা, তোরা বস, আমি আসি কেমন। এই রাস্তা দিয়ে এই বুড়িটা প্রত্যেকদিন যাতায়াত করে। আজকে যে করি হোক, ওই বুড়ির কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিতে হবে, না হলে বুড়ি প্রতিদিন পার পেয়ে যাচ্ছে। ওই যে বুড়ি যাচ্ছে, আজকে ওর কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নেব। এই তো আমার কাজ শেষ, এবার বুড়ির কাছ থেকে টাকা করি হাতিয়ে নিয়ে কেটে পড়ি। ঠাকুমা, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি কালকে রাস্তাতে অজ্ঞান হয়ে পড়েছিলে। পায়েল, কালকে কাজ থেকে ফেরবার সময় হঠাৎ আমার মাথার পেছনে কে একজন আঘাত করলো, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। বুড়িমা, তুমি কি তাকে দেখতে পেয়েছিলে? না রে বাবা সুরেশ, তার মুখটা আমি দেখতে পাইনি। দেখতে পেলে নিশ্চয়ই চিনতে পারতাম, কিন্তু হঠাৎ আমাকে এভাবে আক্রমণ করলো কেন? তুমি কি টাকা পয়সা সাথে করে নিয়ে আসছিলে? সে তো আসছিলাম বাবা, তাহলে কি? লোকটা যেই হয়ে থাকুক না কেন, সে সারাক্ষণ তোমার উপর নজর রেখেছিল অনেক দিন ধরেই। কালকে সন্ধেবেলায় সুযোগ পেয়ে তোমার উপর আক্রমণ করে তোমার সব টাকা চুরি করে নিয়ে চলে গেছে। টাকা নিয়ে যাক, তাতে দুঃখ নেই, কিন্তু তাই বলে ঠাকুমাকে এভাবে মারবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস, ঠাকুমা আমাদের জন্য অনেক কিছু করেছেন। সেই লোক যেই হয়ে থাকুক না কেন, আমরা তাকে খুঁজে বের করবই। কিন্তু মায়েরা, তোমরা দুই মেয়ে মিলে কি করবে? কে যে এ কাজ করেছে তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ থাক আর নাই থাক কাকা, আমরা তাকে খুঁজে বের করবই। তুমি আমাদের সাহায্য করবে তো? অবশ্যই করব,
বুড়িমা আমার বিপদে আপদে অনেক পাশে থেকেছেন। আজকে যখন বুড়িমার দুই নাতনি একটা বেয়াদব লোককে শায়েস্তা করবার পরিকল্পনা করেছে, তখন আমি না থাকলে হয়? বল, কোথা থেকে শুরু করব? তোরা এসব করতে যাস না মায়েরা। বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সেবা করবার জন্য আমি সব সময় থাকব। ওরা যা করছে করতে দিন, আপনি আটকাবেন না। ওই বদমাইশ লোকটাকে শায়েস্তা করা প্রয়োজন। ঠিক এই জায়গায় আমি বুড়িমাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। তার মানে এই জায়গাটার আশেপাশে খুঁজলেই আমরা অনেক কিছু পেতে পারি। আমরা যদি একটু মন দিয়ে খুঁজি তাহলে অবশ্যই আমরা চোরকে খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে আমরা তিনজনে তিন দিকে খুঁজি। দিদি, তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা এখানে কি পেয়েছি। কি পেয়েছিস তুই? এই দেখ, এই ঝোপটার পাশে কতগুলো পোড়া বিড়ি পড়ে আছে। তার মানে লোকটা এখানে বসে বসেই বুড়িমাকে লক্ষ্য করত। ঠিক বলেছ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, ঝোপের পাশটা দিয়ে একটা হালকা পায়ে চলা পথ আছে। যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, তবুও বলা যায় যে এই পথ দিয়ে কেউ বা কারা আসা যাওয়া করত। ঠিক বলেছিস পায়েল, তাহলে চল এই পথ ধরে এগিয়ে গিয়েই আমরা দেখি পথটা কোথায় নিয়ে যায়। পথটা এখানেই এসেই শেষ হচ্ছে। কাকা, ওই কুটিরটা কার বলো তো? গ্রামের শেষে যে একটা কুটির আছে সেটাই তো আমি জানতাম না। আচ্ছা দাঁড়া তো, একবার আমি চুপি চুপি গিয়ে দেখে আসি। আরে, এই লোকটা এখানে কি করছে? তুমি কি লোকটাকে চেনো? হ্যাঁ, লোকটাকে আমি চিনি। দূরের এক গ্রামে আমি যখন বাজার করতে যেতাম সেই সময় এই লোকটা চুরির দায়ে ধরা পড়েছিল। বলো কি কাকা, তাই নাকি? তাহলে আর বলছি কি পায়েল, সেখান থেকে পালিয়ে এসে এখন এই চোর আমাদের গ্রামে এসে উঠেছে। আর গ্রামের শেষে এই ফাঁকা বাড়িটা পেয়ে এখানে এসে আস্তানা স্থাপন করেছে। ঠিক তাই, আমি নিশ্চিত এই লোকটাই বুড়িমাকে একা পেয়ে আক্রমণ করেছে। এখন একে কিভাবে শায়েস্তা করা যায় বলতো? দাঁড়াও কাকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধি মতো তোমাকে কাজ করতে হবে। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন বাড়িতে? একবার দয়া করে বেরিয়ে আসবেন। কে কে এসেছেন? কি চান? শুনলাম নাকি এখানে একজন সুপুত্র থাকে। আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব? তাই নাকি? তা আসুন আসুন, ভেতরে আসুন। না না, ভেতরে যাব না। তা সেই সুপুত্র কি আপনি? দেখে তো আপনাকেই মনে হচ্ছে। কি সুন্দর গড়ন, হ্যাঁ, মুখটা একদম ভাজা সুস্বাদু পরোটার মতো। আপনাকে দেখি আমার পছন্দ হয়ে যাচ্ছে। না মানে ওই আর কি, আমি সেই সুপুত্র। তা হঠাৎ আমার কাছে, মানে আমার ঠিকানা কোথা থেকে পেলেন? আর বলবেন না, ঘরের মেয়েটার জন্য একটা ভালো পাত্র খুঁজে পাই না। শেষে কালকে রাতে ঘুমাতে গিয়ে ঘুমের মধ্যে কে যেন আপনার ঠিকানাটা দিয়ে দিল। সেই জন্যই তো আমি এখানে এলাম। ওপরওয়ালা ওপরওয়ালা এই ঠিকানা আপনাকে দিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখবো। তা বাবা, তোমাকে তুমি করি বলছি। হ্যাঁ, তোমার কি করা হয়? এ উপস্থিত বাইরে টুকটাক কাজ করা হয়, মানে বেশিরভাগ কাজই রাতের বেলায় হয়, আর দিনের বেলাটা আমি একটু ঘুমাই। এই মাস গেলে একটা ভালো টাকা, সাথে কিছু গয়নাগাটিও জোগাড় হয়ে যায় আর কি। অতি উত্তম, অতি উত্তম। তা বাবা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমারও তো একবার মেয়েকে দেখা দরকার, তাই না? হ্যাঁ অবশ্যই। তুমি কি আজই যেতে চাও? তাহলে চলো আমার সাথে। চলুন যাওয়া যাক, দিনের বেলায় তো কোনো কাজ থাকে না। একবার আপনার কন্যাকে দেখিয়ে আসি। কই রে পায়েল মা, এই দেখ তোর জন্য সুপাত্রকে একেবারে ধরে নিয়ে এসেছি। কই রে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। হবু জামাই বাবাজি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আরে তুমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মেয়ে দেখে ফেললে। চলো চলো, ঘরে চলো।
তোমার জন্য অনেক কিছু আপ্যায়ন করা হয়েছে, সেসব না খেলে কি হয়? আসুন, আপনি ঘরে আসুন। চলুন চলুন, হ্যাঁ, মেয়ে আমার সেই কখন থেকে খাবার দাবার নিয়ে বসে আছে। বেশি অপেক্ষা করলে যে খাবারের স্বাদ ভালো থাকবে না বাবা। আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? না না, ভেতরের কথা বাইরের লোকজন জানলে অসুবিধে আছে। বাইরের লোকের নজর লেগে গেলে খুব অসুবিধে। কই রে মা পায়েল, ওনার জন্য শরবতটা নিয়ে আয় তাড়াতাড়ি। নাও বাবা, তুমি এবার শরবতটা একটু তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার জন্য অনেক খাবার বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে খাচ্ছি। ওরে বাবা, আমাকে কি খাওয়ালে গো তোমরা? আমার যে গলা মুখ সব জ্বলে যাচ্ছে। ওরে বাবা, আমাকে একটু জল দাও, একটু জল দাও আমাকে। আরে তোমার সাথে বোধহয় ইয়ার কি করছে, হ্যাঁ তাই না মা পায়েল? কেমন লাগে? বুড়িমাকে মাথায় মেরে অজ্ঞান করে দেওয়ার সময় মনে ছিল না? ওরে বাবা রে, এটাই আর কি মনে হচ্ছে খান 50 লঙ্কা পিষে এই জলের মধ্যে দেওয়া হয়েছে। ওরে বাবা, মুখটা জ্বলে যাচ্ছে, একটু জল দাও না, না হলে মরে যাবো। তার মানে এই সমস্ত কিছু চক্রান্ত? চক্রান্ত করে চুরি তুমি শুধু একাই করতে পারো, আমরা পারি না? না রে, তোর জন্য তো এখনো খাবার বাকি রয়েছে। মা পায়েল, তুই জলদি গিয়ে বড় লাঠি দুটো নিয়ে আয় তো, আর তোর বোনকে ডেকে নিয়ে আয়, ওকে যে ঠ্যাঙাতে হবে। ওরে বাবা, আমাকে আর মেরো না তোমরা, আমার যে সারা গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। এবার সত্যি করে বল, তুই বুড়িমার সব টাকা চুরি করেছিস তো? হ্যাঁ দাদা, সব টাকা চুরি করেছি আমি। দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। সে তো দিতেই হবে, টাকা ফেরত না দিয়ে তুই যাবি কোথায়? দিদিভাই, এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনো দিন তোমার দিকে চোখ তুলে তাকাবো না, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। পায়েল, তোর হবু বর তোকে শেষে দিদি ভাই বলে দিল, এই দুঃখ তুই রাখবি কোথায়?